হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব মাধ্যমিক পরীক্ষা 2024 যে সময়সূচি এগিয়ে এসেছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে দুপুর 12টার থেকে পরীক্ষা শুরু হতো, অর্থাৎ 11:45 থেকে কোয়েশ্চেন দেওয়া থেকে শুরু করে 12টার থেকে পরীক্ষা শুরু এবং 3টে অবধি যে পরীক্ষাটা চলতো, হঠাৎ করে একটা নোটিফিকেশানের মাধ্যমে সেই পরীক্ষাটাই শুরু হচ্ছে এখন সকাল 9:45 থেকে, বা পরীক্ষার ডাইরেক্ট টাইমিং শুরু হচ্ছে সকাল 10টার থেকে। তো এইরকম অবস্থায় যে একটা এতদিন ধরে ভাবনা চিন্তা, এতদিন ধরে যে একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা কিভাবে পরীক্ষার দিনগুলোতে প্রস্তুতি নেবে, কি করবে আর কি করবে না, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে বলবো। এবং তার সাথে সাথে পরীক্ষার হলে তোমরা কোন কোন জিনিসগুলোকে একটু মাথায় রাখবে এবং কোন কোন জিনিসগুলো থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখবে, সেই বিষয়গুলো সংক্ষেপে বলবো। তাই এই ভিডিওটাকে তোমরা অবশ্যই কমপ্লিট দেখো, যাতে করে তোমাদের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হতে পারে। যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে বলতে পারো, আমি সেগুলোর উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। প্রথমত 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা, তার যে শিডিউলটা আছে সেই শিডিউলটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু দুটো মোটে ছুটির দিন রয়েছে। অর্থাৎ 2 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি, যেটা শুক্রবার, তারপরে শনিবার হওয়ার পরে রবিবার দিন একটা ছুটির দিন পাওয়া যাচ্ছে, যার পরের দিনটা থাকছে ইতিহাস পরীক্ষা। আর একটা দিন ছুটি পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে অঙ্ক পরীক্ষার আগের দিন। এছাড়া কিন্তু অন্যান্য পরীক্ষার আগে কোনো ছুটি থাকছে না। পরীক্ষা শুরু যেহেতু হচ্ছে 9:45 থেকে, এবং নোটিফিকেশান অনুযায়ী 8:30টার মধ্যে স্টুডেন্টদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবার 8:30টায় যখন আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, আমি ধরে নিলাম যে অন্যান্য দিনগুলোয় হয়তো 9টায় প্রবেশ করলেও হবে বা 9:15তে প্রবেশ করলেও হবে, কিন্তু প্রথম দিনটায় অন্ততপক্ষে সবারই একটা উৎকণ্ঠা থাকে, সবাই 8:30টার মধ্যেই প্রবেশ করবার চেষ্টা করবে। শহরাঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের ক্ষেত্রে এটা অতটা সমস্যাজনক নাও হতে পারে, কারণ তাদের পরীক্ষা কেন্দ্রগুলো হয়তো বাড়ির থেকে খুব কাছে এবং তাদের যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাড়িতে মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি আছে, যার মাধ্যমে খুব সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যারা গ্রামাঞ্চলের স্টুডেন্ট, যাদের হয়তো পরীক্ষা কেন্দ্রটা তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, এবং সেখানে পৌঁছাতে গেলে তাদের হয়তো যোগাযোগের জন্যে হয়তো বাস বা টোটো বা সেই ভ্যানও যে গাড়িগুলো, বা কিছু না হলে সাইকেলে করে যেতে হয়, যেটাতে অন্তত তার হয়তো আধ ঘন্টা 20 মিনিট, বা বাস যদি হয় তার টাইমের ব্যাপার আছে, সেই টাইম অনুযায়ী তাদেরকে যেতে হবে। তাদের মধ্যে একটা উৎকণ্ঠা থাকতে পারে যে ঠিক সময় আমরা পৌঁছাতে পারবো কি না। এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে যাওয়ার জন্য একটু আগে থেকে প্রস্তুত করতে হবে। সেই জন্যে যখন আমরা পরীক্ষার মধ্যে রানিং অবস্থায় থাকব, সেই সময় আমরা কোন দিন কি প্রিপারেশন নেব সেইটা সম্পর্কেই আমি তোমাদেরকে একটু বলি। প্রথম কথা, যে পরীক্ষাটাই তুমি দিতে চলেছ, বাংলা হোক, ইংরাজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, যে পরীক্ষার আগের দিনে এসে তুমি উপস্থিত হচ্ছ, সেই দিনকে তোমার পরীক্ষার প্রিপারেশনকে দুটো ভাগে একটু ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে আগের দিন রাত্রির পর্যন্ত কি প্রিপারেশন নেবে, এবং পরের দিন সকালে কোন কোন জিনিসগুলোকে তুমি দেখবে। আগের দিনের রাত্রির, অর্থাৎ ধরে নাও যদি কালকে 2 তারিখ হয়, আজকে আমার 1 তারিখ, আজকের দিনের প্রিপারেশনটা তোমাকে টাইম রাখতে হবে রাত্রির 12টা পর্যন্ত। কোনোভাবেই তারপরে তোমার পড়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে যদি তুমি এই দিকে রাত্রির করে পড়াশোনাটা কন্টিনিউ করো, তাহলে পরের দিন সকালে ওঠার ক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে। সেই জন্যে আমি সাজেস্ট করব যে অবশ্যই প্রথম দিনের যে পড়াশোনাটা আছে, অর্থাৎ আগামীকালের পরীক্ষার জন্য আজকের যে প্রস্তুতিটা আছে, দুপুর 1টায় তোমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ধরে নিলাম তোমার পরীক্ষা রানিং অবস্থায় রয়েছে, দুপুর 1টায় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তুমি হয়তো 2টো থেকে 2:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছ। তারপর থেকেই একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর থেকেই তোমাকে প্রস্তুতি শুরু করে দিতে হবে পরের দিনের পরীক্ষার, এবং সেই প্রস্তুতিটা টানা চলবে রাত্রিবেলা খাওয়ার আগে অবধি, এবং তারপর থেকে আরও 2 ঘন্টা, অর্থাৎ 12টার মধ্যে তুমি করে ফেললে সেই দিনের প্রস্তুতি। এবং তোমাকে মনে রাখতে হবে পরের দিনকে তুমি কোন কোন জিনিসগুলোকে দেখে যাবে, এবং তোমাকে 12টায় যদি আজকে তুমি শেষ করো, পরের দিনকে তোমাকে চেষ্টা করতে হবে ভোরবেলা 4:30 থেকে 5টার মধ্যে তোমাকে ঘুম থেকে ওঠার।
এখন শীতের সময় হয়তো একটু উঠতে সমস্যা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে সামনে পরীক্ষা বা সেই দিনে তোমার পরীক্ষা, ঘুমও সেরকমভাবে আসবে বলে আমার মনে হয় না। তো যেহেতু তোমার ঘুম যদি ভেঙে যায় তাহলে 4:30 উঠে পড়ো। 4:30 উঠে পড়ার পরে বা কেউ যদি আরেকটু লেট করো, অন্তত 5টায় উঠে পড়তেই হবে। উঠে পড়ার পরে প্রথমেই তুমি মুখ হাত পা ধুয়ে নাও, যাতে করে ঘুমের যে তন্দ্রা ভাবটা আছে সেটা কেটে যায়। যদি কারো চা খাওয়ার অভ্যাস থাকে সেটা নিলেও অনেক ক্ষেত্রে ফ্রেশ লাগে। এরপরে 5টা থেকে শুরু করে 7টা, ম্যাক্সিমাম 7:15 অবধি তোমার যে যে জিনিসগুলো দেখার দরকার সেগুলোকে দেখো। এটাকে মনে রাখবে যে সকালবেলায় যে অ্যাটমসফিয়ারটা তোমরা পাচ্ছ, অর্থাৎ 5টা থেকে 7টা বা 7:15 অবধি, এই টাইমটায় কিন্তু খুব ভালো প্রিপারেশন হবে। যা কিছু দেখবার আছে এই সময় দেখে যাও, খুব ভালো মাথায় থাকবে, কারণ এই সময় আমাদের মেমোরি খুব ফ্রেশ থাকে এবং যা কিছু তুমি পড়বে সেগুলোই সব ক্যাপচার্ড হয়ে থাকবে। তো তুমি 7:15 অবধি ম্যাক্সিমাম প্রিপারেশন নাও। 7:15 পর থেকে তুমি এবার তৈরি হও পরীক্ষা দিতে যাওয়ার জন্যে। এর মধ্যে তোমার বাথরুম যাওয়া, চান করা, খাওয়া ইত্যাদিগুলো থাকে। এই করতে করতেই তোমার মোটামুটি 8টা, 8:05-10 হয়ে যাবে। তারপরে তুমি বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ার পরে যার সাইকেল আছে, যার মোটরসাইকেল আছে, যার টোটো করে যাওয়ার আছে, ভ্যানও করে আছে, বাসে করে আছে, যে যানবাহন করে তুমি যেতে পারবে সেইটা করে গিয়ে তুমি পৌঁছে যাও পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরে তুমি নিজের রুমে গিয়ে বসবে। এইটা হয়ে গেল পরীক্ষার আগের দিনের প্রস্তুতি এবং পরীক্ষার দিনে কি প্রস্তুতি নেবে সেই বিষয়ে। এইবার কয়েকটা কথায় আসি যেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। জীবনের বড় পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই তোমরা যে অ্যাডমিট কার্ডটি পাবে সেই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা প্রথম দিনে যেন অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে যাও। অনেক ছাত্রছাত্রীদের এটা দেখা গেছে যে টেনশনের মুহূর্তে তারা হয়তো অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে ভুলে গেছে। যদিও এরকম হয়েও যায়, তাহলেও প্যানিক করার কিছু নেই। যে পরীক্ষা কেন্দ্রে তুমি পরীক্ষা দিচ্ছ সরাসরি সেখানে স্যারদেরকে বলতে হবে যে আমি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি। যদি তোমার গার্জেন কাছাকাছি থাকে তারা হয়তো ডেকে পাঠিয়ে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে দিতে পারেন, বা বাড়িতে ফোন করে আনানোর ব্যবস্থা করা যেতে পারে। যদি তাও না থাকে তাহলেও চিন্তার কিছু নেই, তারা হয়তো তোমার স্কুলে ফোন করে সেইখান থেকে তোমার অ্যাডমিটের কার্ডের যে ডিটেলস, অর্থাৎ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলোকে সেই দিনের মতো দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। তাই যদি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলেও যাও খুব একটা আতঙ্কিত হবে না, তবে অবশ্যই চেষ্টা করবে মনে করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডকে নিয়ে যাওয়ার। এবং অবশ্যই খেয়াল করবে যে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা যাতে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে যাওয়া যায়, কারণ ওগুলো খুব ভ্যালুয়েবল ডকুমেন্টস। অনেক সময় ওটা ভাঁজ হয়ে যায়, মুড়িয়ে যায়, পেনের দাগ পড়ে যায়। তো সেইগুলো যাতে না হয় তার জন্যে একটা প্লাস্টিকের কভারের ভেতরে সেগুলোকে নিয়ে যাবে, যাতে টিচার বাইরে থেকেই দেখে নিতে পারেন। খাতা যখন তোমরা পাবে, এবার আমরা কয়েকটা টেকনিক্যাল ম্যাটারে আসি। খাতা পাওয়ার আগে আমি যেটা বলবো যে তোমাদের নিজস্ব কিছু পরীক্ষা যখন দিতে চলেছো একটু প্রফেশনাল হয়ে যাওয়া ভালো। তোমার কাছে যেন পরীক্ষার উপযোগী যে যে জিনিসগুলো থাকে সেগুলো যেন অবশ্যই থাকে। লাইক তোমার একটা যেন স্কেল থাকে, যেটা 1 ফুটের যে স্কেলগুলো হয়, বড় স্কেল, সেই স্কেল যেন থাকে। তোমার কাছে যেন পেন্সিল, শার্পনার, ইরেজার, কম্পাস এবং জ্যামিতির অন্যান্য যে জিনিসপত্রগুলো সেগুলো যেন থাকে। এবং অবশ্যই যেন দুটো কালারের দুটো করে পেন থাকে, অর্থাৎ ব্লু কালারের 2টো পেন, ব্ল্যাক কালারের 2টো পেন, এবং পরীক্ষার মাঝখানে যেন আরও একটা করে এক্সট্রা নিয়ে রাখো, যাতে করে গোটা পরীক্ষাটা কভার করা যায়। বিশেষ করে সেই পেনগুলো যদি নেওয়া যায় ভালো হয়, যেগুলো বাইরে থেকে কালিটা কতটা আছে সেটা দেখা যায়। যদি না নেওয়া যায় তাহলেও কোনো ব্যাপার নেই, অন্তত 2টো করে রেখো। এই কারণে বলছি যে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে ওই স্কেল চাওয়া, পেন্সিল চাওয়া, এইসব জিনিসগুলো খুবই ইরিটেটিং মনে হয়, যে অন্য যে পরীক্ষা দিচ্ছে তারা অনেক সময় দিতে চায় না। তাই তুমি এরকম ধরনের কোনো সম্ভাবনার জায়গায় রেখো না, নিজস্ব জিনিসপত্র নিয়ে যেও, বেশি দাম নয় কোনোটারই, নিজস্ব নিয়ে গেলে একটা কনফিডেন্সও থাকে। এরপরে চলে আসছি পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় প্রথমেই তোমার জায়গা যেটা লেখার থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। অনেকে খেয়াল করে না, প্রথমেই নাম লিখে ফেলে। অবশ্যই কিন্তু সাবজেক্টটা লিখবে, ওপরে পরীক্ষার সালটা লিখবে, তার তলায় যে তোমার নাম লেখার জায়গা থাকবে সেখানে যেন অবশ্যই তুমি অ্যাডমিট কার্ডে নামটা যেভাবে আছে, অনেকে বাংলায় নাম লেখে কিন্তু এটা করবে না। অ্যাডমিট কার্ডে যেভাবে নাম লেখা আছে, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, নাম, সারনেম যা লেখা আছে, যা বানান লেখা আছে তাই লিখবে। তারপরে রোল এবং নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কোন ল্যাঙ্গুয়েজে তুমি উত্তর লিখছো সেটা লিখবে, সিলেবাস তোমার নিউ না ওল্ড সেসব লেখার পরে
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন দেওয়ার বিষয়। ইংরাজি খাতাতে মার্জিন দেওয়ার কোনো বিষয় নেই, সেখানে তো তোমরা অ্যাজ ইট ইজ লিখতে পারবে, কিন্তু অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা খাতায় তোমাকে মার্জিন দিতে হবে। আমি তোমাদের বলবো তোমরা খাতার চারদিকে মার্জিন দাও। যদি এইরকম তোমাদের পাতা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এইটা তোমাদের পাতা হয়, তোমরা উপর দিকে মার্জিন দাও, এই সাইডে মার্জিন দাও, নিচের দিক থেকে একটু জায়গা ছেড়ে মার্জিন দাও, এবং এই দিকে যেটা রয়েছে ডান দিকে, তোমাদের যেটা ডান দিক হবে সেই দিকেও মার্জিন দাও। এই দিকের মার্জিনটা একটু মোটা হোক, উপরেরটা একটু জায়গা থাক, নিচের দিকটা একটু জায়গা ছেড়ে, এবং ডান দিকটাও একটু জায়গা ছেড়ে মার্জিন দাও। কেন আমি বলছি দেখো, প্রথমত লেফট সাইডের যে মার্জিন, বাঁ দিকের যে মার্জিন, সেটা তো কোয়েশ্চেন নাম্বার লেখার জন্যে। ওপরের মার্জিনটা একদম উপর থেকে লেখা যায় না, একটুখানি ছেড়ে লিখতে হয় সেটার জন্যে। ডান দিকের যে মার্জিনটা সেটা হচ্ছে পার্ট মার্কিংয়ের জন্যে। অনেক সময় এরকম হয় যে শিক্ষক মহাশয়রা পরীক্ষক যখন খাতা দেখেন তখন সাইডের নাম্বার দেওয়ার জায়গা থাকে না, তো লেখার ওপরেই নাম্বারিং করতে হয়। এর ফলে কি হয়, কাউন্টিংয়ের সময় ওই লেখার ওপরে নাম্বারিং করার ক্ষেত্রে অনেক সময় লেখার সঙ্গে নাম্বারটা যদি মিশে যায় তাহলে কি হবে, যে যোগ করতে গিয়ে মিস্টেক হয়ে যাবে, এবং সেই এক আধ নাম্বারের মিস্টেক সাধারণভাবে কিছু বোঝা যাবে না, তুমিও ট্রেস করতে পারবে না যে এক নম্বর বেশি পেতাম বা কম, কিন্তু তোমার ভাগ থেকে একটা নাম্বার কমে যাবে। তো সেই একটা নাম্বারও যাতে তোমার কম না হয় সেই ক্ষেত্রে সতর্কতা তোমাকেই রাখতে হবে। সেই জন্যে ডান দিকে অবশ্যই মার্জিন দিও, যেখানে টিচার বা যেখানে পরীক্ষক এক্সামিনার পার্ট মার্কিংগুলো দিতে পারবেন। এবার বলছি তলার দিকে মার্জিন দেওয়ার কি দরকার। এই গত 2-3 বছর ধরে বা করোনার আগের বছর থেকেই একটা নিয়ম চালু হয়েছে যে যেগুলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এইরকম ধরনের যে খাতাগুলো আছে, যেখানে একটা কোয়েশ্চেন নাম্বারের এগেনস্টে অনেকগুলো পার্ট কোয়েশ্চেন থাকে। এখন নিয়ম হয়েছে যেটা, যে ওই পার্ট কোয়েশ্চেনগুলো ধরো 3-এর দাগে 3.1, 3.2, 3.3 এরকম করে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে। এতগুলো কোয়েশ্চেন এইগুলোর কেজিং বাইরে যে একটা খোপ কাটা ঘর থাকে সেখানে দেওয়ার জায়গা থাকে না, সেই জন্য বলে দেওয়া হচ্ছে যে ওইগুলোকে খাতার মধ্যেই কেজিং করে ওই 3-এর দাগে টোটাল কত হচ্ছে সেটা একদম খাতার উপরে যে খোপ কাটা ঘর থাকে সেখানে লিখতে হবে। এবারে টিচার যে ওই যে বক্সটা করবেন, যে ওই 10টা কোয়েশ্চেনের নাম্বারে এক করে কত করে পেয়েছে, তো সেইটা করবার জন্য তারা জায়গা পান না। সেই জন্য তোমরা যদি তলার দিকে একটু মার্জিন জায়গা ছেড়ে দিয়ে মার্জিন দাও, তাহলে সেই যে তলার অংশটা টিচার পেয়ে যাচ্ছেন ওইখানে তিনি কেজিংটা, বক্সটা বানিয়ে কেজিংটা করতে পারবেন। এতে করে কি হবে, তার ক্ষেত্রে যোগ করার সুবিধা হবে এবং যোগটা নির্ভুল হবে, এবং তুমি টোটাল মার্কসটা যতটা তোমার প্রাপ্য ততটাই পাবে, কোনোভাবে একটা আধা নম্বরও কিন্তু তোমার বাদ যাবে না। এটা করে দেওয়া হচ্ছে টিচারদের স্বার্থে, কিন্তু এটা তোমারই বেনিফিটের জন্য তুমি নিজে করছো। এর সাথে সাথে খেয়াল রাখবে, চেষ্টা করবে একই কোয়েশ্চেন নাম্বারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে পরপর লিখতে, তাহলে দেখার ক্ষেত্রে সুবিধা হবে। এবং প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের পরে একটা করে দাগ টেনে দিয়ে একটু জায়গা ছেড়ে লিখলে মানে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। পরপর নাম্বারিং দিয়ে লিখলে অনেকটা ঘেঁষাঘেঁষি করে লেখা হয়, একটু করে জায়গা ছেড়ে এবং একটা করে দাগ দিয়ে লিখলে কিন্তু জিনিসটা, খাতাটা বেশ সুন্দর হয়, বেশ দেখতেও সুন্দর লাগে, এবং টিচারের নাম্বার দেওয়ার ক্ষেত্রেও সুন্দর লাগে, নাম্বার দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়, এবং তার সাথে সাথে ওই নাম্বারগুলো এর ঘাড়ে ওর উপরে পড়ে যায় না, যার ফলে যোগের ক্ষেত্রেও সুবিধা হয়। সব দিক থেকে বেনিফিট এটাই হবে। মার্জিন হয়ে গেল। এরপরে যেটা থাকছে, যখন তোমরা লুজ শিট নেবে, অনেক ক্ষেত্রে লুজ শিট এখন আর ছাত্রছাত্রীদের লাগে না, কিন্তু যাদের লুজ শিট লাগবে তারা লুজ শিট নেওয়ার সময় সেই লুজ শিটের ওপরে যে ডিটেলসগুলো দিতে হয় সেই ডিটেলসগুলো সব ফিল আপ করবে। কিছু যদি নাও পারো, হয়তো শেষ মুহূর্তে লুজ শিট নিচ্ছ, সেক্ষেত্রে যদি দেখা যায় যে টাইম খুব সংক্ষিপ্ত আছে, অন্ততপক্ষে রোল এবং নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবে। রোল এবং নাম্বার লেখার পরে তার তলায় লুজ শিটের যে নাম্বার, অর্থাৎ মূল খাতার পরে যদি ফার্স্ট লুজ শিট নিচ্ছ তাহলে রোল নাম্বার লেখার পরে যে জায়গাটা আছে সেখানে 1 লেখো, যাতে করে ধরো তুমি 6খানা লুজ শিট নিয়েছো, এবারে শেষ মুহূর্তে যখন বাঁধার সময় আসবে তখন কোন পেজটা আগে কোন পেজটা পরে যদি একটু মিস্টেক হয়ে গিয়ে থাকে বাঁধার সময়, তাহলে কিন্তু যে টিচার, যে এক্সামিনার খাতাটা দেখবেন তার ক্ষেত্রেও অসুবিধা, এবং তাকেও খুঁজে বেড়াতে হবে যে এর পরের উত্তরের অংশটা কোথায় আছে। সবাই তো স্কুলের টিচার হয় না, বিভিন্ন জায়গায় যাবে পরীক্ষার খাতা, তো সেই ক্ষেত্রে তোমাকে একদম যাতে খাতা ঠিকমতো হয় সেই ব্যবস্থা করে দিতে হবে। তার জন্য আমাদের একটু সতর্কতা নেওয়া দরকার। আমরা পেজ নাম্বারগুলো যদি পরপর করে লিখে দিয়ে যদি আমরা লিখতে থাকি, শেষকালে গিয়ে আমরা পরপর নাম্বার দেখে পেজগুলোকে সাজিয়ে নিয়ে স্টিচ করে দেবো।
স্টিচ করার ক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে, তোমাদেরকে পরীক্ষার হল থেকে একটা করে সুতো দেওয়া হবে। অনেক সময় দেখা যায় যে সুতোটা দিয়ে বাঁধার সময় দেখা যায় যে ফুটোটা আছে সেটা একসাথে হচ্ছে না, মানে লুজ সিটের যে ফুটোটা এবং মূল খাতার ফুটোটা মিলছে না। এই ক্ষেত্রে তোমরা দুটো কাজ করতে পারো। এক নম্বর হচ্ছে প্রথমে পাতাগুলোকে সেট করে নিয়ে তোমরা স্টেপল করে দিতে পারো। 2-3টে স্টেপল করে দিলে খাতার মতো হয়ে যায়। যদি কারো স্টেপলার না থাকে, ওই যে বললাম যে কম্পাস টম্পাস এই যন্ত্রগুলো যদি নিয়ে যাওয়া যায়, তাহলে খাতাটাকে সেট করে নিয়ে কম্পাস দিয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফুটোটা করে দিলে, দিয়ে সেই অনুযায়ী সুতো ঢুকিয়ে তুমি স্টিচ করতে পারো। এই ক্ষেত্রে কি হলো, খাতাটা একদম সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। আরেকটা বিষয় বলবো যেটা ইতিহাস এবং ভূগোল পরীক্ষার জন্য বিশেষ করে দরকার, সেই ক্ষেত্রে হচ্ছে সেখানে কথা হচ্ছে ম্যাপের কথা। ভূগোল বা ইতিহাসে যে ম্যাপটা দেয়া হয় সেটা অনেকে বাঁধার সময় খাতার শেষকালে বাঁধে। কখনোই ওই ম্যাপ বা যে গ্রাফের কথা যদি বলি, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফও থাকে, তো গ্রাফও কিন্তু শেষকালে কেউ বাঁধবে না, বাঁধবে খাতার মধ্যে। যে মূল খাতাটা আছে তার মাঝামাঝি কোনো একটা জায়গায় করে বাঁধবে, এবং বাঁধবে এমনভাবে, ধরো ইন্ডিয়ার ম্যাপ খুললে যেন টিচার ইন্ডিয়ার ম্যাপটাকে সোজা দেখতে পারে, ইন্ডিয়া লেখা সোজা ম্যাপ, মানে এইরকম নয় যে বেঁধেছি জিনিসটা এইদিকে হয়ে গেছে, টিচারকে খুলে এইরকমভাবে দেখতে হবে, নট দ্যাট, যাতে করে সোজা বাঁধা যায়। ধরো দেখা গেল যে ওইটা সোজাভাবে বাঁধতে গিয়ে সাইডে একটুখানি বেরিয়ে গেছে, এটার জন্য ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, সাইডের অংশটাকে ফোল্ড করে দাও, দিয়ে খাতার ভেতরে মুড়ে দাও, তাহলেই কোনো সমস্যা হবে না। কিন্তু যেন তোমার লেখাগুলো যেরকমভাবে সোজা দেখছেন সেরকমভাবে ম্যাপটাকেও যেন তিনি সোজা দেখতে পান। এই ক্ষেত্রে তোমার যে পয়েন্টিংগুলো আছে সেগুলো ওনার বুঝতে সুবিধা হবে এবং খুব সহজে তিনি কাজটা করতে পারবেন। কারণ খেয়াল রাখবে যে তোমার পরীক্ষা দেওয়া তো হয়ে গেল, কিন্তু খাতা দেখা থেকে রেজাল্ট করার মধ্যে সময়টা খুব কম থাকে। তো টিচারকে বা এক্সামিনারকে সেই শর্ট টাইমের ভেতরে অনেক খাতা দেখতে হয়। কিছু টিচার তো আছেন যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোধ খাতা দেখতে হয়, তাই তাদেরকে দ্রুততার সঙ্গে দেখতে হবে। তো তোমরা যদি এই সুবিধাগুলো করে দাও ওনাদের জন্যে, তাহলে ওনাদের দেখতেও সুবিধা হবে এবং বেনিফিট তোমার হবে। তো মোটামুটি এই কয়েকটা কথা মনে রাখতে হবে। এবং সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস মনে রেখো, অনেক পরীক্ষার হলে বেশ কিছু কিছু প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অনেক ডিস্টারবেন্স থাকতে পারে। হয়তো তোমরা খুব শান্তশিষ্ট, কিন্তু তোমার সঙ্গে যে অন্য একটি স্কুল পড়েছে তাদের মধ্যে কিছু ডিস্টার্বিং স্টুডেন্ট থাকতে পারে। মনে রাখবে কিন্তু অন্যদেরকে দিকে একদমই মন দেবে না, নিজের খাতা নিজের প্রশ্ন এইটুকু অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ যে কোনো রকম যে পরীক্ষার কেন্দ্রে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, বোর্ডের একটা নির্দেশিকা আছে যে সেখানে যদি কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, যদি কোনো রকম সেখানকার স্কুলের সম্পত্তি কিছু ড্যামেজ হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে ছাত্ররা রেগে মেগে স্কুলের ফ্যানগুলো বেঁকিয়ে দেয়, লাইট ভেঙে দেয়, বেঞ্চ টেঞ্চ টেবিল ভাঙচুর করে, তো এইরকম ধরনের যদি কোনো ইনস্ট্যান্সেস পাওয়া যায়, মানে সিসিটিভি দিয়ে মনিটর করা হচ্ছে, এবং তোমরা জানো কিনা জানি না, প্রত্যেকটা রুমের কিন্তু আগে একটা করে ভিডিওগ্রাফি করে নেওয়া হবে, এবং আফটার দ্য এক্সাম সেই রুমের আবার একটা ভিডিওগ্রাফি করা হবে। যদি দেখা যায় যে রুমের কোনো রকম মানে ক্ষতি করা হয়েছে, সেই রুমে যে দুটি স্কুল বা যে তিনটি স্কুল তাদের ক্যান্ডিডেট রয়েছে, সেই দুটি বা তিনটি স্কুলের হেডকে এই পরীক্ষা কেন্দ্রের তরফ থেকে কিন্তু চিঠি করা হবে, এবং সেই চিঠিতে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকবে যে আপনার স্কুলের ছাত্র বা ছাত্রীরা আমাদের স্কুলে এই ধরনের গণ্ডগোল বা এই ধরনের আমাদের ক্ষতি করে গেছে। এবং যদি সেটা প্রুভড হয়, তাহলে কিন্তু সেই স্কুলের যারা ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের কিন্তু রেজাল্ট উইথহেল্ড হয়ে থেকে যাবে, যতক্ষণ না পর্যন্ত যে পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাই এই ধরনের যেগুলো উটকো ঝামেলা, সেই উটকো ঝামেলাগুলো তোমাদের যাতে না হয়, তাই জন্যে নিজের পরীক্ষার সঙ্গেই শুধুমাত্র মনটা রাখো, অন্য কোনো বিষয়ে মন দেওয়ার দরকার নেই। কেউ যদি উত্ত্যক্ত করে তাদেরকে ইগনোর করো। ইগনোর সবথেকে বেস্ট পলিসি, যার মাধ্যমে তুমি কিন্তু নিজের কাজটা সুষ্ঠুভাবে করতে পারবে। আমি আশা করব যে এই সমস্ত যে তথ্যগুলো বললাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, হয়তো সবাই জানো, কিন্তু তবুও আরও একবার মনে করিয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য। তাই তোমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে সুন্দর করে পরীক্ষাটা দাও, এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে সুন্দর প্রিপারেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে তোমরা ভালো রেজাল্ট করে ক্লাস 11-এ ভর্তি হও, বিভিন্ন স্ট্রিমে ভর্তি হও, এবং নিজের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করে তোলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ। যারা নতুন এসছে আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্যে। থ্যাংক ইউ।